লেখিকা সুপ্তা আঢ্যর কথাকলি। দীর্ঘ স্কুল জীবনের আজ ইতি কথাকলি ভট্টাচার্যর। সেই কবে বছর ২৬-এর এক তরুণী এক সকালে তপবনের মতো এক স্কুল চত্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দুরু দুরু বুকে এসে দাঁড়ালেও বড়দি প্রতিভা বসুর স্নেহে সব দ্বিধা কেটে গেছিল নিমেষেই। বড়দি হয়ে গেছিলেন অতি আপনজন। বছর ১৫ আগে এরকমই একটা দিনে বড়দি নির্দ্বিধায় ওর হাতে ব্যাটনটা ধরিয়ে বলেছিলেন, বট বৃক্ষ না অশ্বত্থ গাছ হয়ে ওঠো, শেষের বেলায় শিকড় উপড়ালে কোনো ঝুরি শিকড় তৈরি করতে না পারে। শুরুর দিনের মতোই আজ নীরবে যেতে চাইলেও স্কুল হতে দিল না। সহকর্মীরা, স্কুল কমিটি বেশ ঘটা করে বিদায় সম্বর্ধনার আয়োজন করেছেন। সকলের স্মৃতিচারণে পুরনো পাতাগুলো ঝোড়ো হাওয়ায় বড় ওলট পালট হচ্ছে। চশমার আড়ালের চোখ দুটো বারে বারেই ঝাপসা হয়ে আসছে। শেষ দুপুরে নরম রোদের আভা পাতার ফাঁক দিয়ে পায়ে জড়িয়ে আজ পিছন পায়ে টানছে কথাকলিকে। শেষ বেলার ক্ষণটুকু ঘড়ির কাঁটা ধীরে সুস্থে পেরোচ্ছিল। কোথাও কোনো তাড়া নেই। পড়ন্ত বিকেলের আলোয় স্কুল বাড়িটাকে একবার দেখে পায়ে পায়ে গেট পেরিয়ে এসে পিছনে তাকিয়ে হাত নেড়ে গাড়িতে উঠলেন মণিমালা উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রাক্তন হেডমিস্ট্রেস কথাকলি ভট্টাচার্য। সামনের সিটে নতুন টিচার রহমান। বারণ করলেও শোনেনি ছেলেটা। এই কয় মাসে হাসি খুশি স্বভাব মিশুক ছেলেটার সকলের স্নেহ আদায় করতে বেশি সময় লাগেনি। কি ব্যাপার রহমান, এত চুপচাপ? আপনাকে ভীষণ মিস করব দিদি। আমিও মিস করব। তোমরা কাজে থাকবে আর আমি কর্মহীন। তোমাদের মনে করাই কাজ এখন থেকে। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার স্কুলে আসুন না দিদি। চেয়ারের সম্মানটাই শেষ কথা কর্মক্ষেত্রে। মিষ্টি হেসে বললেন, অনেকদিন চাকরি করলাম, এবার একটু নিজের মতো করে কাটাই বরং। বড়দির কথার অন্যথা হবে না বুঝে সামনে তাকিয়ে রইল রহমান আর কথাকলি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। অপরাহ্ন বেলার এই দিনটা আয়না ধরতেই উনিও ভাবনায় হারাতে সময় নিলেন না। এরপর কোন দিকে যেতে হবে দিদি? হঠাৎই রহমানের প্রশ্নে একটু ধাতস্থ হয়ে ঠিকানা বলে চারপাশে তাকিয়ে দেখলেন বিদায় উপহারে ভরে গেছে বাড়ি। কোনোদিনই কিছু নেওয়ার ইচ্ছে হয়নি কথাকলির, কিন্তু শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান মিলেমিশে এগুলো সেতুবিহীন এক সেতু। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াতেই রহমান দরজা খুলে নামতে সাহায্য করলো ওনাকে। এখন বাড়িতে কেউ নেই। দাদা বৌদি ছেলের কাছে মুম্বাইতে। গেটের তালা খুলে রহমানকে ডাকার জন্য তাকিয়ে দেখলেন ও উপহারগুলো নামাতে ব্যস্ত। সব উপহার বসার ঘরে রেখে ওনাকে প্রণাম করে চলে যেতে উদ্যত হলে চায়ের কথা বলতেই ও হেসে বলল, আজ থাক দিদি, আপনি বিশ্রাম নিন। রহমান বেরিয়ে যেতেই দরজায় দাঁড়িয়ে কথাকলি দেখলেন প্রায় ৬ ফুট হাইটের ছেলেটা লম্বা পা ফেলে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটায় উঠে হাত নাড়তে নাড়তে চলে গেল। এই মুহূর্তে বাড়িতে কথাকলি একা। বৌদি থাকলে বলার আগেই ২ কাপ চা নিয়ে গল্প জমাতো। এদিকে চায়ের তেষ্টাও বেশ জাঁকিয়ে বসেছে। সব আলসেমি ছেড়ে ১ কাপ কড়া চা বানিয়ে সোফায় বসতেই ফোন জানান দিল। ফোনটা রিসিভ করে বলল, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তুই ঠিক আছিস তো? কথা, মন খারাপ করবে না, দেখবে সব সয়ে যাবে। হ্যাঁ পিপি, এতদিন তো স্কুল নিয়েই কাটালে, এবার নিজের মতো করে থাকবে। এটা নতুন জার্নি পিপি, এনজয় দ্য জার্নি। তোমার জন্য অনেক বই কিনেছি। বাই ট্রেন না প্লেন, কোনটা পছন্দ বলো, সেটাই হবে। কিছু বল, চুপ করে আছিস কেন? দাদার প্রশ্নে হাসতে হাসতে বলল, তোমাদের শেষ না হলে আমি শুরু করি কি করে? আর আমি ঠিক আছি দাদা। প্রথম প্রথম একটু মন তো খারাপ হবেই, এতদিনের অভ্যেস। তবে এটাও অভ্যেস হয়ে যাবে। তোমাদের কথা মতো নতুন জার্নি। তবে এবার ৩ বুড়ো বুড়ি মিলে এনজয় করব। ট্রেনেই যাব রে, সময় নিয়ে ধীরে সুস্থে যাব। ঠিক আছে পিপি, তাই হবে। কি গিফট পেলে? সত্যি কথা, গিফটগুলো দেখেছো? একা একা গিফট দেখতে ইচ্ছে করে? নাও, আগে চা খাও, তারপর গিফট দেখি। ও বৌদি, তুমি পারো বটে।
মোবাইলটা ফুলদানির গায়ে রেখে র্যাপ খুলতেই বেরোতে লাগলো পেন, বই, ঘড়ি, শাল, শাড়ি। ডোডো মৌ তো বলেই দিল, সত্যি পিপি, আমরাও বোধহয় এতটা ভালোবাসি না। অ্যাজ এ টিচার এটাই গ্রেট অ্যাচিভমেন্ট। না রে, সবটুকু দায়িত্ববোধ, ডেডিকেশন দাদার কাছে শেখা। দাদাই আমার টিচার, সব কৃতিত্ব দাদারই। বোনের কথায় হেসে কল্লোলবাবু বললেন, আমি শুধু পথ দেখিয়েছি, দীর্ঘ পথ হেঁটেছিস তুই একা। দাদার কথায় চোখে জল এসে গেল কথাকলির। আরও কিছুক্ষণ কথার শেষে গিফটগুলো রেখে বই নিয়ে বসলো। রিটায়ারমেন্টের কিছুদিন পর ব্যস্ত সময় পেরিয়ে এসে এক অখণ্ড অবকাশ। প্রথম প্রথম ব্যস্ততার সময়ে ঘড়ির কাঁটা পৌঁছলে মনটাও ছটফটিয়ে উঠত। এখন সেখানে পলি জমতে শুরু হয়েছে। মাঘের শেষের শীত বছর ভোরের অপেক্ষা রেখে যাওয়ার আগে আরেকবার জাঁকিয়ে পড়েছে। সামনের দক্ষিণমুখ গোল বারান্দাটায় শেষবেলা অবধি রোদ্দুরটা যাবো যাবো করেও থেকে যায়। শেষ দুপুরের সোহাগী রোদ্দুরে গায়ে শাল জড়িয়ে বারান্দার ইজি চেয়ারে শরীরটাকে হেলিয়ে বই হাতে বসেন কথাকলি। কুয়াশা মোড়া বিষণ্ণ বিকেলকে নিজের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নেন শরীর মনে। প্রায় দিন দশেক পর মুম্বাই যাওয়ার টিকিটটা ডোডো পাঠালেও অলসতা ভেঙে আর যেতে ইচ্ছে করছিল না। কিন্তু ওদের উৎসাহ দেখে এ কদিনে জাঁকিয়ে বসা আলসেমিকে সরিয়ে ব্যস্ত হতেই হলো। যদিও বেড়াতে যাওয়া খুব বেশি হয়ে ওঠেনি, তবুও রাতের জার্নি পছন্দ করেন কথাকলি। অন্ধকারের বুক চিরে এগিয়ে যাওয়া এক ঘুমন্ত পুরীতে অন্য অনুভূতি। নিস্তব্ধ কামরায় নির্ঘুম চোখে ট্রেনের দুলুনিতে ঘুমের আবেশ। নামার তাড়া না থাকলে বেশ আয়েশ করে আধো ঘুমে অলসতায় অনেকখানি সময় আড়মোড়া ভেঙে নিজের মতো করে কাটানো যায়। আর এটা লম্বা জার্নি, কোনো ব্যস্ততা নেই। একটা অলস দিন শুয়ে বসে জানালা দিয়ে বাইরের কর্মব্যস্ত মানুষ, ছুটে চলা প্রকৃতি দেখতে দেখতে একটা বার্থে একদিনের খেলনাবাটির সংসারে বেশ ভালোই কাটে। হাওড়া থেকে সন্ধ্যের ট্রেন, সেই মতো দুপুরের খাওয়া তাড়াতাড়ি সেরে গাড়ির অপেক্ষা করতে লাগলেন। এখন আর নতুন করে দৌড়ঝাঁপ করতে ইচ্ছে করে না বলেই কাজের মাসি শোভার ভাইকে বলেছেন। ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগে স্টেশনে পৌঁছে গেছেন কথাকলি। শোভার ভাই বেশ যত্ন করে নিয়ে এসেছে। অল্প বয়স হলেও বেশ দায়িত্বশীল। স্টেশনে পৌঁছে ওকে ফিরে যাওয়ার কথা বলতেই বলল, ও নিয়ে আপনি ভাববেন না দিদি, আপনাকে ট্রেনে উঠিয়ে আমি ফিরব। তোমার দেরি হয়ে যাবে, আমি ঠিক উঠে পড়ব, তোমাকে ব্যস্ত হতে হবে না, আমাকে বাধা দেবেন না দিদি। এরপর আর কিছুই বলার ছিল না। স্টেশনে ঢুকে একটা চেয়ারে কথাকলি বসলে ব্যাগপত্রগুলো রেখে চা আনতে চলে গেল বছর 26-এর ছেলেটা। স্টেশনে বসে অপেক্ষা করতে বেশ লাগছিল। কত মানুষের কত রকমের ব্যস্ততা। কারো ট্রেন ধরার ব্যস্ততা, কেউ ব্যস্ত ট্রেন থেকে কাছের মানুষকে খুঁজে নিয়ে স্বস্তির হাসি হাসতে, আবার কেউ গন্তব্যে পৌঁছতে ব্যস্ত। আর এখন পাখিদের নিরে ফেরার সময়। কয়েকদিন আগে পর্যন্ত স্কুল শেষে বাগান ঘেরা বাড়িটায় ফেরার ব্যস্ততায় ছটফট করত মনটা। দিন শেষে একান্ত নীড়ে ফিরতে যাওয়া মানুষগুলোকে দেখে অদ্ভুত তৃপ্তির স্বাদ পাচ্ছিলেন। স্টেশনে বসে মানুষের আনাগোনা, কথাবার্তা শুনতে শুনতে সময়ের একঘেয়েমি বুঝতেই পারেননি কথাকলি। 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অ্যানাউন্স হতে বরুণী লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে পৌঁছে বার্থ সিট খুঁজে ট্রলিটা সিটের নিচে রেখে হাসি মুখে বলল, সাবধানে যাবেন দিদি, আমি এবার আসি। কথাকলি জানেন, কোনো কিছুর বিনিময়েই এই আন্তরিকতার ঋণ শোধ হওয়ার নয়। মিষ্টি হেসে ওর মাথায় হাত রেখে বললেন, সাবধানে যেও, ফিরে আসি, তারপর এসো একদিন। বরুণ চলে গেলে নিজের সিটে বসে ট্রেন ছাড়ার আগে উদ্বিগ্ন মুখগুলোর দৌড়াদৌড়ি দেখতে দেখতে ভাবছিলেন, বরুণ না থাকলে বেশ মুশকিল হতো। সি অফ করতে আসা কাছের মানুষগুলোর উৎকণ্ঠিত সাবধানবাণী বেশ লাগছিল কথাকলির। মায়ের সন্তানের জন্য, স্ত্রীর স্বামীর জন্য, বন্ধুর বন্ধুকে নিয়ে, প্রেমিকার প্রেমিককে নিয়ে চিন্তা, কত রকমের চিন্তা পরিজনদের। এদের শুভকামনায় ড্রাইভার সাহেবকে একরাশ আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে। নিজের বার্থে গুছিয়ে বসে এসব আকাশ পাতাল ভাবছিলেন কথাকলি।
হঠাৎ শেষ মুহূর্তে একটি মেয়ে সামনের বার্থে নিজের সেট আপ ঠিক করে নিশ্চিন্তে বসতেই জানালার পাশের ভিড়ে একটা মুখ চমকে দিল কথাকলিকে। এক অজানা কৌতূহল ঘিরে ধরছিল। হঠাৎই দেখলেন মেয়েটি জানালার সামনে হাত নাড়িয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি পৌঁছে খবর দেব। জানালার বাইরের উদ্বিগ্ন মন খারাপের বাতাসকে সঙ্গী করা মানুষটা বললেন, সাবধানে যাবি, অচেনা এড়িয়ে চলবি। গলাটা শুনিয়ে আরও একবার জানালার বাইরে তাকিয়ে চেহারাটা এক ঝলক দেখতেই ট্রেন গতি নিয়ে চলতে শুরু করলো। মেয়েটা হাসি মুখে হাত নাড়ছিল শেষ ছায়াটুকু অবধি। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই মেয়েটা ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো একপাশে সরিয়ে কানে ইয়ারবাডস নিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে ফেলল। এতক্ষণে মেয়েটাকে সোজাসুজি দেখার সুযোগ পেয়েছে কথাকলি। বড়জোর বছর 25 বয়স হবে, গায়ের রং চাপা হলেও মুখশ্রী ভারী মায়াবী। স্টেপ কাট চুল কাঁধ ছাড়িয়েছে, পরনে জিন্স টপ, পায়ে স্নিকার। মায়াবী মুখটার সাথে একটু আগে স্টেশনে দেখা মুখের অদ্ভুত মিল। ব্যাপারটাকে গুরুত্ব দেবেন না ভাবলেও ঝেড়ে ফেলতেও পারছিলেন না। মেয়েটার দিকে তাকালেই দীর্ঘ সময় চাপা থাকা গল্পগুলো হেঁটে দৌড়ে চেতনে এসে জীবন পেতে চাইছে। একদিন যা ছিল জীবন, আজ সেটাই গল্প। কি অদ্ভুত জীবন বৃত্ত! মেয়েটা ততক্ষণে উঠে বসে ফোনে নিভৃতা লাভ করছে বুঝতে পেরে আর চোখে দেখে চোখ বন্ধ করতেই গল্পগুলো চোখের পাতায় ভিড় করে এলো। আজকের কথাকলি সেদিন ছিল অষ্টাদশী। সুন্দরী না হলেও শ্যামলা মেয়েটাকে সুশ্রী বলাই যেত। পুরো চেহারায় মন কেড়ে নিত ঝকঝকে সরল হাসিটা। ওর জগৎ বই ছিল বলেই কলেজে গিয়েও বন্ধু সঙ্গ তৈরি হয়নি। কিন্তু বসন্ত কখন কার হৃদয়ে সুর তোলে সেটা মদন দেবী জানেন। ছোট থেকেই হাই পাওয়ারের চশমা, ফার্স্ট বেঞ্চে রোজ বসলেও একদিন একটু দেরিতে কলেজ পৌঁছে দেখলো শুধুমাত্র লাস্ট বেঞ্চের কোণের সিটটাই ফাঁকা। দূরের কিছু দেখতে ওর অসুবিধাই হয়, সেদিনও হচ্ছিল। বোর্ডে লেখাগুলো একটু ঝাপসা লাগছিল বলে বারবার চশমাটা ওড়না দিয়ে মুছছিল। পাশে বসা ছেলেটার দৃষ্টি এড়ায়নি ব্যাপারটা। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, তোর কি বোর্ড ফলো করতে অসুবিধা হচ্ছে? সেক্ষেত্রে আমার খাতাটা দেখতে পারিস? থ্যাঙ্কস, ভীষণ উপকার করলেন আপনি। ওর মুখে আপনি শুনে একটু চমকে গিয়েছিল ছেলেটা, আর বাকিরা ঘাড় ঘুরিয়ে মুখ টিপে হাসছিল। আমরা একসাথে পড়ি ইয়ার, আপনি বলছিস কেন? সামনের বেঞ্চের মেয়েটা বলল, আপনি বুঝি মঙ্গল গ্রহ হইতে আসিয়াছেন? বড্ড অস্বস্তি হচ্ছিল কথাকলির। পাশে বসা ছেলেটা ওদের থামিয়ে বলল, ঘুরে বস, স্যার দেখতে পাবেন। ওদের কথায় পাত্তা দিস না, তুই লেখ। সেই বন্ধুত্বের শুরু চয়নের সাথে। এরপর সময়ের সাথে ওদের বন্ধুত্ব আরো গভীর হয়েছে। চয়নের অনেক বন্ধু থাকলেও কথাকলির চয়ন ছাড়া কোনো বন্ধু ছিল না। চয়নের ওপর অনেকখানি নির্ভরতা কখনো বুঝতেই দেয়নি। চয়ন প্রায়ই কলেজ বাঙ্ক করে খেলতে চলে যেত, আর কথাকলি ওকে ক্লাস নোটস দিয়ে ধন্য হতো। দিনগুলো প্রত্যেকটা দিনের মতোই কাটছিল, কোনো আলাদা রকমের সুবাস ছিল না তাতে। কলেজ শেষ করে ইউনিভার্সিটির গিয়েও বন্ধুত্ব একরকম ভাবেই রয়ে গেছিল ওদের। চয়নের ওপর এক দুর্বোধ্য রকমের অধিকার জন্মালেও প্রকাশ করেনি কখনো। এত বছরের বন্ধুত্বের পরেও চয়ন কথাকলির মন বোঝেনি। কবে কোন মেয়েকে ভালো লেগেছে, কাকে ছাড়া জীবন অচল, সব কথাকলিকে না বলা অবধি শান্তি পেত না। ভেতরে ভেতরে রক্তক্ষরণ হতো কথাকলির। চয়ন যে কখনোই ধরা দেবে না এটা বুঝতে পারলেও মুখ ফিরিয়ে চলে যেতে পারতো না মেয়েটা। আসলে চয়নের কাছে ও বন্ধু হলেও চয়নই যৌবনের প্রথম পুরুষ যার সংস্পর্শে ওর হৃদয় মুকুল পাপড়ি মেলেছে। এসব চয়নের অজানা হলেও এটাই দিন শেষের সত্য। টেস্ট এক্সামের সপ্তাহখানেক আগে চয়ন বেশ কয়েকদিন ইউনিভার্সিটি না আসায় অবাকই হচ্ছিল কথাকলি, সাথে একটু চিন্তাও হচ্ছিল। 4-5 দিন পরেও যখন চয়ন এলো না, এক শনিবার ক্লাস শেষে সাহসে ভর করে চয়নের বাড়ি গেছিল। বেশ বড় বাড়ি চয়নদের, সামনে কেয়ারি করা ফুল বাগানের মাঝখান দিয়ে নুড়ি বিছানো পথ, দোতলা 3 তলার ছাদ বারান্দা সুন্দর করে সাজানো। নিচ থেকেই ফুলের সমারোহ বেশ বোঝা যাচ্ছিল।
পায়ে পায়ে বাগান পেরিয়ে দরজার কাছে এসে দ্বিধা ভরে বেলটা বাজাতে গিয়েও হাত সরিয়ে ফিরে আসছিল কথাকলি। বাগানের মাঝামাঝি আসতেই শুনতে পেল, কে তুমি? বাড়িতে না এসেই ফিরে যাচ্ছ? শান্ত মুখচোরা কথাকলি দাঁড়িয়ে গেল স্থানুবৎ। পিছনে পায়ের আওয়াজে জড়সড় হয়ে গেল অস্বস্তিতে। এই ভর দুপুরবেলা ভেতরে না এসে ফিরে যাচ্ছ, কে তুমি? স্নেহশীল কণ্ঠে অস্বস্তি খানিকটা কাটিয়ে বলল, আমি কথাকলি। ও তাই তো, তুমি কথাকলি, চয়নের বন্ধু। ফিরে যাচ্ছিলে কেন? আসলে চয়ন কিছুদিন ক্লাসে আসছে না, তাই নোটস দিতে। মানে ঠিক আছে, তুমি বন্ধুর বাড়ি এসেছো, এত কিছু বলার প্রয়োজনই নেই, ভেতরে এসো। বাড়ির ভেতরে আসতেই উনি বললেন, আমি কে বলো তো? চয়নের মা বলেই মনে হচ্ছিল কথাকলির, তবু ভয়ে ভয়ে বলল, আপনি কাকিমা, মানে চয়নের মা? একেবারে ঠিক বলেছ, তুমি তো ইউনিভার্সিটি থেকে আসছো। রোদ্দুরে মুখটা শুকিয়ে গেছে, 3 তলায় চলে যাও, চয়ন ওখানেই আছে। আমি টিফিনের ব্যবস্থা করছি। কিছু খাবো না কাকিমা, একটু জল খাবো শুধু। ও মা, তাই তো, দুপুর রোদে এসেছো, আমারই তো বলার কথা। চয়নের মা জল আনতে গেলে একরাশ বিস্ময়ে বাড়িটা দেখতে লাগলো। কি অপূর্ব শৌখিনতায় সাজানো। জল খেতে খেতে শুনলো চয়ন কদিন ধরেই জ্বরে ভুগছে। ওপরে গিয়ে দেখলো চয়ন আপাদমস্তক চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছে। একটু ইতস্তত বোধ করছিল ওকে জাগাতে, হয়তো চয়ন জেগেই ছিল বা আধো ঘুমে। তাই ওর লঘু পায়ের আওয়াজে মুখ থেকে চাদর সরিয়ে চমকে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ? কদিন ধরে ইউনিভার্সিটি আসছিস না? কয়েকদিন পরেই তো টেস্ট, নোটসগুলো তো প্রয়োজন। তাই ঠিক আছে রে বাবা, এত বলতে হবে না, বস এখানে। মায়ের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কাকিমা নিচেই ছিলেন। চয়নকে নোটসগুলো বুঝিয়ে দিয়ে কিছুক্ষণ বসেই চলে এসেছিল কথাকলি। চয়ন যে এতটা বড় লোক ভাবতেই পারেনিও। চয়ন যদিও ভীষণই মন খোলা, তবু একটা অস্বস্তি হচ্ছিল। তবে কাকিমা মানে চয়নের মাকে বেশ পছন্দ হয়েছিল। ভারী ভালো, যেমন রূপ তেমনই মিষ্টি ব্যবহার। চয়ন মায়ের মতোই দেখতে হয়েছে। কথাকলির অস্বস্তি চয়নের সামনে ধোপে টেকেনি। চয়নের মা মাঝে মধ্যেই ডেকে পাঠাতেন, আর চয়নও জোর করে নিয়ে যেত। কোনো ওজোর আপত্তি চলতো না। তবে আস্তে আস্তে অনেকখানি সহজ হয়ে গিয়েছিল কথাকলি। ফাইনাল পরীক্ষার শেষ দিন চয়ন বলেছিল, মা তোকে আজ যেতে বলেছেন, যাবি তো? না রে, আজ না, কদিন পর যাব, কাকিমাকে বলিস। জো আপকি মার্জি। তো না যাওয়ার কারণ কি বলবো আপনার কাকিমাকে? রাগ করিস না, ভীষণ টায়ার্ড লাগছে। চয়ন ঠোঁট উল্টে বলল, সে তুই ইচ্ছে মতো যাস, আমার কাজ খবরের। চলি রে, পরে দেখা হবে। পরীক্ষার পর চয়নদের বাড়ি যাওয়ার কথা ভুলেই গেছিল। হঠাৎই একদিন দুপুরে পুরনো পত্রিকায় উপন্যাসের নায়ক চয়ন মনে পড়িয়ে দিল। কাকিমা যেতে বললেও আর যাওয়া হয়ে ওঠেনি আলসেমিতে। পরীক্ষা শেষ হয়ে গেছে, চয়নের সাথে দেখা হয় না বলে মনে পড়ানোরও কেউ নেই। পরের দিন অবশ্যই যাব, গেলে চয়ন লেগ পুলিং করবেই। ওসবে পাত্তা না দিয়ে কাল যাবই। পরের দিন দুপুর থাকতেই রোদ মাথায় বেরিয়ে পড়ল কথাকলি। চয়নদের বাড়ি যখন পৌঁছলো তখনও শেষ দুপুরের গরম হাওয়ায় তেতে উঠছিল চোখ মুখ। রিকশার ভাড়া মিটিয়ে বাগানে ঢুকতেই দেখলো কেয়ারি করা গাছগুলো রোদ্দুরের তেজে ঝিমিয়ে আছে। বাগান পেরিয়ে দরজা পর্যন্ত আসতেই হাঁপিয়ে উঠল কথাকলি। বেলটা না বাজিয়ে দরজায় কয়েকবার ধাক্কা দিয়ে পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর দরজা খুলে হারান্দা ওকে দেখেই বলল, ওমা দিদি, তুমি এই রোদ্দুরে, ভেতরে এসো। ভালো আছো হারান্দা? হ্যাঁ দিদি, ভালো আছি। একটু জল খাওয়াবে? কাকিমা কোথায়? কথাকলির গণ্ডির সীমানার কথা মাথায় রেখেই বলল, সবাই ওপরে আছে, তুমি যাও, আমি শরবত নিয়ে আসছি। সিঁড়ি বেয়ে লঘু পায়ে 3 তলায় পৌঁছে বারান্দা পেরিয়ে চয়নের ঘরের কাছাকাছি পৌঁছতেই কথাবার্তার আওয়াজ শুনতে পেল। হালকা মনে আরও কিছুটা এগোতেই শুনতে পেল, তোর তো মাস্টার্স কমপ্লিট, চাকরি খোঁজার গরজ তো নেই, এবার বিয়ে করে আমায় শান্তি দে। কথাকলি জানে এটা চয়নদের পার্সোনাল ব্যাপার, ওর এসব শোনার অধিকার নেই। আর কথাকলি নিজেও কারোর ব্যাপারে থাকতে চায় না। তবে আজ পা দুটো এগোচ্ছিল না, এক অদম্য কৌতূহল চেপে ধরছিল। চুপচাপ দাঁড়িয়ে শুনতে লাগলো, বিয়ে করে বউকে হাওয়া খাওয়াবো? হাওয়া খাওয়াতে যাবি কেন, তুই তো অফিস।
জয়েন করবি আর এসব কিছু তো তোরই। আমি তাহলে এগোই, কি বলো তোমরা? তুমি মেয়ে পছন্দ করে ফেলেছো মা। একরকম সে মেয়েকে তোমাদেরও পছন্দ হবে। কে সে? কথাকলি ভারী মিষ্টি মেয়ে, শান্ত ভদ্র, ভালো বংশ, আর কি চাই? জাস্ট এ মিনিট, তুমি চয়নের বান্ধবীর কথা বলছো না তো? হ্যাঁ, ওর কথাই বলছি। তোমার পছন্দ না ওকে? কাকিমার মুখে নিজের নাম শুনে এক অদ্ভুত উত্তেজনা হচ্ছিল ভেতরে ভেতরে। চয়নকে মনে মনে অনেকখানি ভালোবাসলেও মুখ ফুটে বলতে পারিনি কখনো। তাই চয়নের উত্তর শোনার অমোঘ আকর্ষণে স্থির দাঁড়িয়ে রইল ও। আমার কথা থাক, আগে চয়নের কথা শুনি। কি রে, তোর পছন্দ? কথা এগোবো? না মা, কথাকে স্ত্রী হিসেবে আমার পছন্দ না। কেন চয়ন? অত ভালো একটা মেয়েকে কেন পছন্দ নয়? তাছাড়াও দেখতেও খারাপ নয়। বেশ তো, কথাগুলির জন্য অন্য কোনো ভালো ছেলের সন্ধান করো, আমি হেল্প করব, কিন্তু আমি নই। কারণ না বললে কথাগুলির সাথে বিয়ে হবে তোমার। তুমি কি একাই সিদ্ধান্ত নেবে? ছেলের অমতে কিছু করবে না তুমি? ভীষণ অপমানিত লাগছিল নিজেকে, তবু শেষটা না শুনে যেতে পারছিল না কথাগুলি। মা, আমি জানি ওকে, কিন্তু আমার চাওয়ার সাথে মেলে না। তোমার কোন চাওয়ার সাথে মেলে না? থাক না মা, ও আমার খুব ভালো বন্ধু। ওর সম্বন্ধে এগুলো আমি বলতে চাই না। মা হয়ে বুঝতে পারছো না ছেলের কথা? না পারছি না, তুমি বুঝলে বলে দাও। মেয়েটার গায়ের রং দেখেছো? এমন দুধে আলতা ছেলের পাশে মানাবে? ওর গুণ আছে মানছি, কিন্তু রূপটাও দরকার। নিজের দিকে তাকিয়ে তো বউ আনবে নাকি? এই অপমানটাই যথেষ্ট ছিল ওর জন্য। তবু চয়নের উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইল কথাগুলি। কি রে, কিছু বলবি? তুমি যখন শুনতেই চাইছো, কথাগুলি আমার বেস্ট ফ্রেন্ড। ভীষণ ভালোবাসি আমি ওকে, কিন্তু ওকে বিয়ে করার কথা ভাবিনি কখনো। হয়তো কমপ্লেক্সনটাই কারণ। এরপর আর কিছু শোনার অবস্থায় ছিল না। পরাজিত সৈনিকের মতো ফিরে এসেছিল নিজের ঘরে। ফেরার সময় সিঁড়ির মুখে হারান্দার হাতে শরবতে তেষ্টাটা আর বাড়েনি। শুকনো হেসে পাশ কাটিয়ে চলে এসেছিল। বাড়ি ফিরে আরো গুটিয়ে নিয়েছিল নিজেকে। নিজের রং রূপ নিয়ে যে ভাবেইনি কখনো, আজ হঠাৎই বড্ড কষ্ট হচ্ছিল সেই মেয়েটার। নিজেকে সামলাতে অনেক সময় লেগেছিল। ভেতরে ভেতরে পুড়ে এক অন্য মানবী হয়ে উঠেছিল ও। চয়ন আর আসেনি। হারান্দার কাছে কথাকলির যাওয়া আর ফিরে আসার কথা জেনেই হয়তো বুঝেছিল সবটা। আন্টি, আলতো ছোঁয়ার ডাকে চমকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে বললেন, কিছু বলবে? টিটি সাহেব এসেছেন। ওর দিক থেকে চোখ ফিরিয়ে বাদিকে তাকাতেই কথাকলি টিকিট চেকারকে দেখে টিকিটটা ওনার হাতে দিয়ে একটু ধাতস্থ হয়ে বসলেন। হঠাৎ করে ভাবনার জাল ছিঁড়ে যাওয়ায় অতীত বর্তমান এক হয়ে যাচ্ছিল। টিকিট চেকার ভদ্রলোক হঠাৎই মুখ তুলে বললেন, দারুণ ব্যাপার, দুজনেই কথাকলি। হ্যাভ এ গ্রেট জার্নি টু বোথ অফ ইউ। উনি চলে যেতেই মেয়েটি বলল, আপনার নামও কথাকলি? হ্যাঁ, আমার সময় এই নাম চলতো, কিন্তু এই জেনারেশনে তোমার এরকম নাম হবার কারণ? একটা গল্প। ও। কথাগুলি চুপ করে গেলেও জানা অজেনায় মেশা একটা কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠছিল। জোর করে তা দমিয়ে বসে রইলেন কোনো এক মুহূর্তে আর এক কথাকলির গল্প শোনার আশায়। এরকম আদ্যিকালের নাম একেবারেই পছন্দ ছিল না আমার, কিন্তু যখন ঠাম্মির কাছে গল্প শুনলাম, সেদিন থেকে এই নামই আমার প্রিয়। নামটা আমার বাবার দেওয়া, বাবার প্রিয় বান্ধবী কথাকলির নামে। শুনেছি বাবা নিজের উন্নাসিকতায় তাকে হারিয়েছেন, এখনও অনুশোচনা করেন। তাকে মনে রাখতেই এই নাম। জানেন আন্টি, যে কারণে বাবার উন্নাসিকতা, সেখানেই বাবার হার হয়েছে। বুঝলাম না। ঠাম্মি বলে উনি নাকি শ্যামাঙ্গী ছিলেন। শুধুমাত্র শ্যামলা বলেই বাবা বন্ধুত্বের বেশি এগোতে রাজি হননি। এটা তো হতেই পারে, কিন্তু হার জিতের ব্যাপার কোথায়? আমার মা সুন্দরী, ভদ্র, যেমন সবার ইচ্ছে ছিল। এতদূর পর্যন্ত ঠিকঠাক চলছিল। বাবা হেরে গেলেন আমার জন্মের পর। আদ্যন্ত ফর্সা পরিবারে শ্যামলা মেয়ে পেয়ে মা একটু কষ্ট পেলেও বাবা আমাকে বুকে জড়িয়ে মুহূর্ত না ভেবে ডেকে উঠেছিলেন কথাকলি বলে। বুঝলাম। তোমার বাবা তোমাকে ভীষণ ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমি ছাড়া বাবা চলতেই পারেন না। অফিসের কাজে যাচ্ছি, তাও ছাড়ছেন না একা। নেহাতি কিছু জরুরি কাজ আছে, তাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আপনি কি বাবার সেই হারিয়ে যাওয়া বান্ধবী? এমন একটা প্রশ্নে অপ্রস্তুত হলেও সেই ভাবটা আড়াল করেই বললেন, না গো, আমি সে নই। বড্ড চাইছিলাম আন্টি আপনাকে সেই হারিয়ে যাওয়া কথাকলি গল্প ভাবতে। ওর কথায় মুচকি হেসে বাইরে তাকালেন কথাকলি। সেদিকে তাকিয়ে আর এক কথাকলি ভাবল, তুমি যতই গোপন করো, আমি শিওর তুমিই সে।
বাবা ঠিকই বলেন, যে হারাতে চায় তাকে হারিয়েই থাকতে দিতে হয়। তুমিও হারিয়েই থাকো আন্টি। কথাকলি ঠোঁটের কোণে অল্প হেসে কানে ইয়ারবাডস নিয়ে চোখ বন্ধ করতেই নায়িকা কথাকলি ওকে চোখ ভরে ভালো করে দেখে ছবিটা মনে গেঁথে চোখ বন্ধ করলেন শীতল হেমন্তের বসন্ত বাতাস বুকে নিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।